আরও যখন তার ভাইকে ফোন করেছে তখন সে ফুল উগ্র মেজাজে। তাদের ফ্যাক্টরিতে সে তার বাবাকেই হুমকি দিয়ে গেছে গুন্ডাগোছের কিছু লোক ফ্যাক্টরিতে প্রবেশের পথে দেখেছিল এমন ধরনের লোকেদের বাইর হতে, কিন্তু সে বিষয়টা অতটা আমলে নেয়নি তখন। ফ্যাক্টরিতে প্রবেশের পর শীতল নিথর পরিবেশ দেখে ভ্রু কুঁচকালো। তার বাবার কাছে জানতে চাইলে তিনি চুপচাপ ছিলেন, তাই তার বাবার ম্যানেজার নজরুল মিয়া একটু আগে ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারিতভাবে বললেন আরিশকে। বললেন কেমন করে কিছু পাতি গুন্ডা মাঝে মধ্যেই আরহাম মির্জাকে সহ সকল কর্মচারীকে হ্যারেস করে যায়। নরম কোমল আরহাম মির্জাকে দুর্বল ভেবে হুমকি দিয়ে ঘোল খাইয়ে কিছু অর্থ উপার্জনের ধান্দা আর কি। কিন্তু তারা তো আর জানে না এই শান্ত মনোরম লোকটার ছেলেটা যে ভীষণ বদমেজাজি, একগুঁয়ে আর বলিষ্ঠবান। এমনিতেই মেজাজ খারাপ, তার উপর আরও ফোন করে তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বর্ণনা দিল। ব্যাস, মহাশয়ের মেজাজ এখন তুঙ্গে। সে তার বাবার ম্যানেজার নজরুল মিয়াকে বলল, কারা এসেছিল বাবাকে পেরেশানি করতে তাদেরকে পুনরায় আসতে বলো, তারপর আমি দেখছি ব্যাপারটা। ফ্যাক্টরির সামনে রাস্তার অপর পাশে একটা চায়ের দোকান আছে, সেখানে আবার দুপুর টাইমে বিক্রি ভাত আয়োজনও আছে। সেই দোকানে বসে আড্ডা দিচ্ছে ৫-৬ জন গুন্ডা দেখতে যুবক। সেখানে গিয়ে নজরুল মিয়া বললেন, তোর ছোট স্যারকে গিয়ে বল এখানে এসে যা বলার বলতে। নজরুল মিয়া আবার ছুটলেন কথাটা আরিশকে বলতে। এমনিতেই মহাশয়ের মাথা অদম্য আতপ্ত, তার উপর তাদের এই কথা শুনে আরিশ বলল, আমাকে যেতে হলে একটা একটাকে ধরে ধরে আধমরা করে ছাড়বো। তিনি আবারও এই সংবাদ বিরোধী পার্টির নিকট পৌঁছাতে ছুটলেন। দম থাকলে এখানে আসতে বল শালা মাদারকে। বেচারা নজরুল মিয়া এদের চক্করে পড়ে যেন ম্যারাথনের মাঠে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পুনরায় তিনি ছুটলেন ফ্যাক্টরির ভেতর। এবার আরিশ বের হলো ফ্যাক্টরির গেট হতে, পুরোই অসভ্য হিরো বেশে। দোকানের সামনে এসে কোনো কথা ছাড়াই ভাত রান্নার চুলো থেকে মোটা একটা কাঠ বের করে বেধড়ক মার শুরু করলো। প্রথমে হালকা শখ হয়েছিল তারা, কিন্তু ঘটনা যখন বুঝে এলো তারাও পাল্টা আক্রমণ করলো। কিন্তু এমন পাগলাটে ছোট সাহেবের সাথে পেরে ওঠাও অত সহজ নয়। তাই ওই গুন্ডাদের একজন দোকানের সবজি কাটার চাকুটা নিয়ে সজোরে আঘাত করলো আরিশের দাবনায়। খ্যাপাটে সার যেন আরও খেপে উঠল, দিক বিদিক শূন্য হয়ে পেটাতে লাগলো সবাইকে। মিলে সকল কর্মচারীর আরিশের এই রূপ দেখেই অবাক। আর অবাক হবে না এবার কেন? এমন নরম সরল বাবার এমন উগ্র কঠিন ছেলে দেখলে যে কেউই অবাক হতে বাধ্য। সংঘর্ষে যখন অপরপক্ষ ক্লান্ত, তখন ছাড়লো আরিশ তাদেরকে। প্রাণপ্রিয় নাতির আঘাতের কথা শুনে হাইপার হয়ে পড়লেন কায়েস মির্জা। বড় ভাইজান এবং ছোট ভাইজানের অসুস্থতার কথা শুনে কুহেলি বেগম গোদ ধরলেন এক্ষুনি ভাইকে দেখতে ও বাড়ি যাবেন। কি আর করা, অগত্যা তালা চাবি মেরে সবাই এই ভর সন্ধ্যাবেলা ছুটলেন মির্জাবাড়ির উদ্দেশ্যে। পথে কোন ফোন করে দুই পুত্রকেও তিনি মির্জাবাড়িতে ডেকে নিয়েছেন। রিমসা আবার এসবের কিছুই শোনেনি। সে তো স্কুল থেকে বাড়ি ফিরে নিজের কক্ষের দরজা বন্ধ করে চুপচাপ ঘামটি মেরে শুয়ে বসেছিল। তাকেও ডেকে ডেকে নিয়ে গেলেন কুহেলি বেগম। এই ফাঁকা বাড়িতে তো আর একা একটা মেয়েকে রেখে যাওয়া যায় না। এই প্রথমবারের মতন মির্জা বাড়িতে পা রাখলেও রিমসা বুকের ভেতর কেমন করে উঠল এটা ভেবে যে এই বাড়িটাই নাকি তার শ্বশুর বাড়ি। একবার নিজের দিকে তাকালো। প্রথমবার শ্বশুরবাড়িতে পা রাখলো, তাও বাড়িতে যেমন বেসেছিল তেমন বেশে। সবাই ছুটলো কায়েস মির্জার কক্ষের উদ্দেশ্যে। রিমসাও গেল পিছু পিছু। গিয়ে বুঝলো তারা কেন এত তৎপরতায় এই বাড়িতে এসেছে। কায়েস মির্জা বিছানায় আধশো অবস্থায় কাকে যেন নাতিকে এক্ষুনি বাড়িতে নিয়ে আসার হুকুম দিচ্ছেন ফোনে। তর্কে না পেরে মুঠোফোনের অপর পাশের ব্যক্তিটি ফোনটা আরিশের হাতে দিয়ে বললেন, আরিশ ফোন কানে নিয়ে দাদাজানের হুকুম শুনতে পেল। যেটা হচ্ছে আরিশকে ভালোভাবে ডাক্তার দেখিয়ে নিজে এসে বাড়ি পৌঁছে দেবে নজরুল। দাদা যান, আমি একা যেতে পারবো, তাছাড়া বাবা আছেন সাথে। নজরুলকেও সাথে নিও, তোমার বাবা তো ভোলারাম। আচ্ছা। বলে কল কেটে দিল আরিশ। সে জানে এখন কথা না শুনলে আরো হাইপার হয়ে পড়বে তা দাদাজান। মুঠোফোন রেখে তিনি শাহানা বেগমকে বললেন, বৌমা, তুমি গিয়ে আজকের দাদু ভাইয়ের পছন্দ মতো রাত্রিভোজের আয়োজন করো। আচ্ছা বলে চলে গেলেন শাহানা বেগম। ভাইজান, সব মোটামুটি ঠিকঠাক আছে, তাহলে আমরা আসি বরং। আজ প্রথম তোমরা আমাদের বাড়িতে এলে, আজকে বাড়িতে যাওয়া হবে না। কক্ষে উপস্থিত সবার উদ্দেশ্যে কথাটা বললেন কায়েস মির্জা। ততক্ষণে আরু রিমসাকে তার কক্ষে টেনে নিয়ে গেল। পিছু পিছু তামিমও গেল। আরুর ভাইয়ের কি কিছু হয়েছে?
সেই কখন থেকে কথাটা ঘুরপাক খাচ্ছে মনের মাঝে, কিন্তু সংকোচের কারণে কাউকে জিজ্ঞাসা করতে পারছে না মনের মাঝ থেকে কথাটাকে তুলে। রিমসাকে চিন্তিত দেখে আরু বলল, কি রে রিমু বাচ্চা, কি চিন্তা করছিস? না মানে হঠাৎ দাদা জানে কি হলো? ফ্যাক্টরিতে নাকি ঝামেলা হয়েছে, সেখান থেকে ভাইয়ের চোট লেগেছে। তাই তো ভাইয়ের জন্য চিন্তা করে দাদুন হাইফার হয়ে পড়েছিল। হাতে নখ করতে করতে রিমসা বলল, এখন সব ঠিকঠাক? ঠিকঠাক মানে? বাই এনি চান্স তুই কি ভাইয়ের খবর নিতে চাইছিস? কান গরম হতে আরম্ভ করলো যেন। মাথা এদিক ওদিক ঘোরালো রিমসা। কোনো উত্তর দিল না। তাই আরু নিজেই আবার বলল, আল্লাহর অশেষ কৃপায় ভাই এখন সুস্থই আছে। এভাবে টুকটাক গল্প করতে করতে বেশ খানিকটা সময় পার হলো। একটা কালো স্করপিও গাড়ি এসে থামলো মির্জা বাড়ির উঠোনে। বাহিরে গাড়ির শব্দ পেয়ে আরু বলল, ভাই এসেছে, চল। হঠাৎ বিনা মেঘে বাজ পড়ার মতো মনে হলো, সাথে সুরসুর করে শীতল বাতাস বইতে লাগলো হৃদয় মাঝে। অসময়ে চকচকে ফকফকা দাঁত মেলে দিয়ে বাজ পড়লো যেন রিমসার সম্মুখে। তাই তো কেমন অন্যরকম অনুভূতি হলো। বুকটা কেমন দুরু দুরু করছে হঠাৎ। পা চলতেই চাইছে না। এক জায়গায় গাঢ় হয়ে দাঁড়িয়ে থাকলে বোধহয় ভালো লাগতো। কি রে আয়। তুই আগে চল, আমি আসছি। আরিশ ফিরল একটু রাত্রি নাগাদ, সাথে নজরুল মিয়া এবং আরহা মির্জাকে নিয়ে। একদম সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে ড্রয়িং রুমে প্রবেশ করলো। পরনে তার কটন কাপড়ের ছাই রঙা প্যান্ট এবং নেভি ব্লু রঙের হাফহাতা টি শার্ট, তার উপর লেদারের ফুল হাতা একটা কালো জ্যাকেট জড়ানো। তাকে দেখে কায়েস মির্জা সোফা ছেড়ে উঠে গিয়ে তার হাত আলগা করে ধরে এনে সোফায় নিজের পাশে বসার জায়গা করে দিলেন। বললেন, কোথায় আঘাত হয়েছে দেখাও দেখি। অত হাইপার হতে মানা করেছি না, আর আমার বেশি কিছু হয়নি তো। দেখো একদম ফিট আছি আমি। বলে চোখ বোলালো বসার ঘরের চারিদিকে। ড্রয়িং রুম জুড়ে দুই বাড়ির লোক সমাগম দেখে ভ্রু কুঁচকে এলো তার। তারপর বুঝলো দাদুর অসুস্থতার কথা শুনেই হয়তো এসেছে সবাই। প্রথমে সবাইকে দেখে অবাক হলেও পরক্ষণে পুলকিত হলো তার হৃদয়। অনেকদিন পর স্বচক্ষে প্রেয়সীকে একদম সামনে বসিয়ে মন ভরে দেখা যাবে। কিছুটা হলেও মনের আশ মেটানো যাবে। এখন আরও কত কিছু যে বসে বসে ভাবলো আরিশ, তার ঠিক নেই। এদিক ওদিক একটু চকরমকরও করলো বইকি নিজ গৃহিণীকে একটু দেখার আশায়। কিন্তু কোথায় কি, গৃহিণী তো দূর, গৃহিণীর টিকিটিও দেখতে পেল না আরিশ। বাধ্য হয়ে ভদ্র ছেলের মতন বসে সবার সাথে আলাপচারিতা সারল সে। শাহানা বেগম স্যুপ বানিয়ে নিয়ে এলেন পুত্রের জন্য। আরিশ বলল, রুমে গিয়ে ফ্রেশ হব। মা, তুমিও একটু এসো আমার সাথে। আরুকে পাঠাই, মেহমান আছে না আব্বা? তুমি এসো, 2 মিনিট সময় নেব। আচ্ছা চল। আগে আগে আরিশ চলে গেল দোতলায় তার রুমে। গিয়ে সে ফ্রেশ হতে গেল ওয়াশরুমে। দোতলায় মোট 3 কামরা ঘর। দুই দিকের ঘর দুটোতে আরুরা 2 ভাই বোন থাকে, আর মাঝের ঘরটাতে গেস্ট থাকার ব্যবস্থা করা। এই বাড়িটা বহু পুরনো আমলে স্থাপিত, তাই কোনো রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম নেই। দোতলায় মোট 2টো ওয়াশরুম, একটা পূর্ব প্রান্তে আর একটা পশ্চিম প্রান্তে। পূর্ব প্রান্তে আরিশের ঘরে লাগোয়া ওয়াশরুমটা কেবল আরিশ একাই ব্যবহার করে। আর পশ্চিম প্রান্তে যেহেতু আরু থাকে, তাই ওই প্রান্তের ওয়াশরুমটা আরু ব্যবহার করে আর গেস্টরা এলে ব্যবহার করেন। আরিশ ওয়াশরুম থেকে ফিরে দেখলো তার মা বসা পালঙ্কের এক কোণায়, হাতে সুপের বাটি। শাহানা বেগম বললেন, আয় খাইয়ে দি। আরিশও বিনা বাক্য ব্যয়ে বহুদিন পর মায়ের হাতে তৃপ্তি নিয়ে খেলো। খাওয়ানো শেষে দুটো বাটি নিয়ে শাহানা বেগম উঠে দাঁড়াতেই আরিশ বলল, তোমার পুত্রবধূকে দেখলাম না কোথাও, তাকে পাঠিয়ে দাও তো। আরিশের দিকে ঘুরে চোখ ছোট ছোট করে চাইলেন শাহানা বেগম। কিছু বলতে যাবে তার আগেই আরিশ আবারও বলল, কড়া করে 1 কাপ আদা দিয়ে লিকার চা বানিয়ে তাকে পাঠিয়ে দাও। মাথা ধরেছে একটু। ঠিকই আন্দাজ করেছিলেন শাহানা বেগম। ছেলেকে তিনি হাড়ে হাড়ে চেনেন। ছেলের সকল পদক্ষেপ মুখস্থ যে। কিছু না বলে চলে এলেন ছেলের কক্ষ হতে। রান্নাঘরে যাওয়ার আগে তিনি একবার মেয়ের রুমে গেলেন। সেখানে গিয়ে দেখলেন রিমসা একাই আরুর খাটের এক কোণায় বসে আছে। তিনি রিমসার কাছে গিয়ে পাশে বসে বললেন, এখানে একা বসে আছো কেন? এই বাড়ি তো তোমার নিজেরই বাড়ি। নিজের বাড়িতে কেউ এত সংকোচ করে বুঝি? তাছাড়া আজ না হোক কাল নিজের বাড়িতেই তো আসতে হবে। নিজের বাড়ি ও বরকে যত তাড়াতাড়ি বুঝতে শিখবে, ভালোবাসতে শিখবে, তত তাড়াতাড়ি তুমি সুখ নামক নদীর তীরে পৌঁছাবে। আসো দেখি আমার সাথে। একটু হালকা অনুভূতি বোধ করলো রিমসা। আসলে একটু মনোরম সুন্দর মানুষটা।
সেদিনও কি সুন্দর সহজ করে সব বুঝিয়েছিলেন, আবার আজও। মন কেমনের দিনে যদি মানুষটার কাছে কেউ আসে, ম্যাজিক ম্যানের মতো মনটা ভালো করে দিতে পারার অদৃশ্য ক্ষমতার অধিকারিণী তিনি। এমন একটা শাশুড়ি সত্যি অনন্য সুন্দর। কতগুলো মনে মনে ভাবলো রিমসা। অতঃপর শাশুড়ির পিছে পিছে বসার ঘরের দিকে গেল, গিয়ে আরুর পাশে বসলো। কি রে, এতক্ষণ কি করছিলি? কিছু না, একটু বসেছিলাম। ভাই এলো, দেখা করেছিস? তোকে মনে হয় খুঁজছিল। বলে মুখ টিপে হাসলো আরু, আর মাথা নিচু করে মুখ চেপে বসে রইল রিমসা। সে জানে এখন আরুকে বলে লাভ হবে না, মজা উড়িয়ে যাবে। রিমসাকে চুপচাপ বসে থাকতে দেখে আরু রিমসার গাল টেনে দিয়ে বলল, সরি রিমু বাচ্চা, এই তো মজা করছিলাম, তোর মন খারাপ করতে হবে না। ততক্ষণে শাহানা বেগম চা নিয়ে এসে রিমসাকে দিয়ে বললেন, যাও, দোতলার একদম বাম দিকের ঘরটাতে বাবু আছে, তাকে দিয়ে এসো। বড় বড় চোখ করে শাশুড়ির দিকে তাকালো রিমসা। কনুয়ের গুঁতো দিয়ে আরু বলল, এতক্ষণ ধরে রিয়াকশন না দিয়ে জলদি চাটা দিয়ে আই। ঠোঁটে অপ্রস্তুত হাসি দিয়ে বলল, আমি বাবুর মাথা ব্যথা করছে, একটু তাড়াতাড়ি যাও। দোতলায় উঠে পা দুটো আর চলতে চাইছে না যেন। ভয় লজ্জার কোনো এক অদৃশ্য বাঁধন তাকে আটকাতে চাইছে। বুকের মাঝে ধরাস ধরাসের কারণে ঠিকভাবে চড়া দেয়, কিন্তু যেতে হবে। তাই গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো আরিশের কক্ষের দরজায়। ভেতরে এসো। কিভাবে বুঝলো এখানে কেউ আছে? মনে মনে বলল রিমসা। এদিকে দরজার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আরিশ তার অর্ধাঙ্গিনীর অপেক্ষায়। সেটা তো আর তার ফুল জানে না। তাই তো সে দেখলো দরজার কাছে এসে কেমন সংকোচ মুখে দাঁড়িয়ে আছে হালকা গোলাপি রঙের লং গাউনের সাথে হলুদ শাল, যার ওপর সবুজ কারুকার্য করা। তার শ্যামা পাখি দেখতে মন্দ লাগছে না। কাপা হাতে ফ্ল্যাক্সটা খাটের পাশে রাখা টেবিলে রেখে চলে আসতে নিয়েছে। তখনই আরিশ বলল, কাপে একটু চা ঢালো। চোখ মুখ কুচকে কাপা হাতে একটা কাপে একটু চা ঢাললো। সেটা এগিয়ে দিল আরিশের দিকে। আরিশ নিল চাটা, পালঙ্কের এক কোণা দেখিয়ে বলল, বসো। আমি এখানে কি আর কেউ আছে? পা ঝুলিয়ে বসলো মুখটা নিচু করে। কিছুক্ষণ বসে থাকার পর আরিশ কিছু বলছে না দেখে রিমসা বলল, আমি এখন যাই, মনে হয় মা ডাকছে। এতক্ষণ বসে চা খাচ্ছিল আর রিমসাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। বিয়ের পর মাত্র 2 বারই দেখেছে। এবার শুয়ে পড়ল সে আর বলল, মাথাটা একটু টিপে দাও। এতক্ষণ পর আরিশের দিকে চোখ তুলে তাকালো রিমসা, বলল, হুম। মাথা টিপে দাও। উঠে আরিশের মাথার কাছে বাবু হয়ে বসে কাপা কাপা হাত রাখলো আরিশের চুলে। ঝাঁকড়া চুলগুলো একটু মোটা মোটা ঠেকলো যেন। হচ্ছে না ঠিকঠাক। বলে হঠাৎই মাথা উঠিয়ে রিমসার কোলে রাখলো। 2 মিনিটের মতন হ্যাং হয়ে বসে রইল। তারপর যখন বুঝলো ঘটনা কি ঘটেছে, তখন শ্বাস আটকে আসবে এমন অনুভূতি হলো। ও বসে রইল শ্বাস আটকে। মাথা তুলে রিমসার মুখের দিকে তাকিয়ে আরিশ বলল, শ্বাস নাও আর স্বাভাবিকভাবে আমার মাথার চুল টেনে দাও। রিমসা কেবল ওপর নিচ মাথা দুলালো, কিন্তু স্বাভাবিক হতে পারল না। স্বাভাবিক হও বললেই কি এখন এই পরিস্থিতিতে স্বাভাবিক হওয়া যায়? মনের মাঝের ভয়, লজ্জার দম বন্ধকর মিশ্র অনুভূতিময় উদ্বিগ্নতা চেপে হালকা হাতে ঘন ঝাঁকড়া চুল টেনে দিতে লাগলো। চোখ দুটো কিন্তু স্থির নেই রিমসার। তারা যেন এই কক্ষের আনাচে কানাচে একটু স্বস্তি খুঁজতে ব্যস্ত। কিন্তু স্বস্তির কি আর দেখা মিলবে এখন? আরিশ বুঝলো স্ত্রীর অস্বস্তি, সাথে অনুভব করলো তার মেপে মেপে নেওয়া শ্বাসক্রিয়া। তবুও ছাড়ল না, বরং উল্টো ঘুরে কোমর জড়িয়ে কোলে মুখ গুজে বলল, মাথার পেছনে চুল টেনে দাও, ঘুম আসছে। আসলে কি ঘুম আসছে না, নাকি সব কাছাকাছি থাকার সকল অস্বস্তি নিখুঁতভাবে অনুভব করার বাহানা মাত্র? তবে কেমন গভীর থেকে গভীরতর আবেশে আবেশিত হয়ে নিজেকে পরম তৃপ্তির ঢেউয়ে ভাসাতে চাইছে ছেলেটা নিজেকে। এদিকে আনকোরা ভিন্ন অনুভূতিতে গাঢ় হয়ে বসে থাকা বধূর হাত যে আর চলতেই চাইছে না, সেই খোঁজ কি এই পুরুষ রেখেছে? চুপচাপ নিঃশব্দে প্রহর কাটতে লাগলো। কতক্ষণ যে সময় পেরিয়েছে দুজনার সেই খেয়াল নেই। একজন অস্বস্তি কাটাতে কাটাতে সময় পার করেছে তো অপরজন প্রেয়সীর অস্বস্তিময় অস্তিত্ব অনুভবে। আরুর ডাকে হঠাৎ ছলকে ওঠা নদীর জলের ন্যায় চমকে উঠল রিমসা। আরিশ বেশ স্বাভাবিকভাবে উঠে বসলো। দরজার নিকটে সেই কক্ষের ভেতর মুখ বাড়িয়ে আরু বলল, আঙ্কেলরা এসেছেন, মা নিচে ডাকে আমাদের। আরিশ আগে নিচের বসার ঘরের উদ্দেশ্যে গেল। যাওয়ার সময় আরুকে বলল,
দুজন একসাথে আসিস। আরিশ বেরিয়ে যাওয়ার পর আরও কক্ষের ভেতরে প্রবেশ করলো। রিমসার নিকট এসে তার হাত ধরে বলল, চল রিমু বাচ্চা, আঙ্কেল তোকে খুঁজছে। নিজুম হয়ে বসে থাকা রিমসা যখন উঠল না, তখন আরও তার মুখ আজলা করে তুলে ধরল। টুকটুকে লাল চোখ দুটো দেখে নিজের মতন এক নাগারে বলল, চোখ আমার লাল কেন? ভাইয়া কি বকেছে? আমি মাকে গিয়ে বলছি। কেন সবসময় সবার উপর রাগারাগি করে? রিমসাকে চুপ থাকতে দেখে আবারও জিজ্ঞাসা করলো। কি হলো বল, ভাইয়া তোকে বকেছে? দুই পাশে মাথা নাড়ালো রিমসা, অর্থাৎ বকেনি। তাই আরও আবারও বলল, কি হয়েছে আমাকে বল। তোদের বাড়ি আর আসবো না কোনোদিনও। তোর ভাই আমাকে দিয়ে মাথা টিপিয়েছে, তাও আবার আমার কোলের উপর মাথা রেখে। তখন আমার বুকের ভেতর ধরাস ধরাস করছিল, আমার দম আটকে আসছিল, আমার পাটাও মনে হয় জমে গেছে। অবুঝ বালিকার ন্যায় সব বলে গেল রিমসা। সব শুনে ঠোঁট টিপে হেসে আরও বলল, কি বলিস? ভাই চুমু টুমু দেয়নি? এত আদুরে বাচ্চাকে একটু চুমুও দেয়নি? রিমসার গাল টেনে দিয়ে বলল আরু। সে যাই হোক, ভাইকে বলিসনি একটু আদর করে দিতে? সব কষ্ট তখন ভানিশ হয়ে যাবে। তোকে কি আর সাদে বাচ্চা বলি? চল মুখ হাত ধুবি। তোকে দেখলে সবাই ভাববে আমার ভাই তোকে বেদম কালান দিয়েছে। ওরা দুজন যতক্ষণ নিচে নেমেছে ততক্ষণে বাড়ির সব বড় সদস্যদের খাওয়া প্রায় মাঝপথে। আরিশ আর তামিম সোফাতে বসে ফোনে গেমস খেলছে তখন। রিমসা গেল তার বাবার কাছে, গিয়ে দাঁড়ালো পাশে। রায়হান মেয়েকে দেখেই বলল, কোথায় ছিলে আম্মা? এসে থেকে আমি দেখতে পেলাম না। রিমসা আর চোখে তাকালো আরিশের দিকে, যে আপাতত সরাসরি তার দিকেই তাকিয়ে বলল, উপরের ঘরে। পাঁচের ধারে চিংড়ি ছাড়িয়ে রিমসার দিকে বাড়িয়ে বলল, খাওয়া কি হয়ে গেছে না খাবে? বাড়ানো চিংড়ি মুখে পুরে বলল, খাবো। তাহলে এখান থেকেই খাও। না না ভাইজান, আরুর সাথেই খাবে এরপর। বললেন শাহানা বেগম। শাহানা বেগমের হাতে হাতে কাজ করতে করতে মৌজুদা বেগম বললেন, ওরা ছোটরা একসাথে খাবে। পরপর আরও 2-3 বার ধরে পাতে সব চিংড়ি মেয়েকে খাইয়ে দিলেন তিনি, সাথে 2-1 বার ভাতও খাইয়ে দিলেন। কোহেলি বেগমও একই কাজ করলেন। খাওয়া শেষে বসার ঘরের সোফায় আবারও গল্পের আসর জমেছে। এবার ছোট সদস্যদের আর 3 মায়ের খাওয়ার পালা। একসাথে বসলেন সবাই। রিমসা 2 লকমা খেয়ে দইয়ের বাটি হাতে নিল। তাই দেখে তামিম বলল, বড় মা, আপু দই খাবে? না মা, ঠান্ডা, পরে দিনের বেলায় খাবে। ভাত খাও চিংড়ি দিয়ে। তামিমের দিকে বাঁকা চোখে তাকিয়ে দইয়ের বাটি রেখে দিল রিমসা আর বলল, না, আর খাবো না। খাবে কিভাবে? সবার কাছ থেকে একটু একটু করে খেলে। খেতে খেতে কথাটা বলল আরিশ। একটু দই খেলে কিছু হবে না, নাও তুমি একটু খাও। বললেন শাহানা বেগম। রাতে মির্জা বাড়িতে থেকে গেল সবাই। অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে ঘুমাতে গেল যখন সবাই, তখন শীতের রাত। গভীর ঘুমে গভীরতর। বাইরে প্রচণ্ড কনকনে ঠান্ডা, সাথে শো শো করে বইছে দক্ষিণা শীতল বাতাস। যদিও কক্ষের ভেতরে শীতলতা তুলনামূলক কম। দরজা জানালা আটা বন্ধ। কক্ষেরও ভেতরে এসে একটু স্বস্তির শ্বাস ফেলল রিমসা। এমনিতে মেয়েটা একটু উষ্ণপ্রিয়। মানসিক দিক থেকে শীতকাল ভালো লাগলেও শরীরের আরাম তার উষ্ণতাতেই। রিমসা, তামিম আর আরও 3 জন আরও রুমে গেল ঘুমাতে। অনেক রাত্রে নাগাদ সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। রিমসারও চোখ লেগে আসছে। এমন সময় তার শ্বাসকষ্ট শুরু হলো, সাথে হাঁচি প্লাস কাশি তো আছে। সব মিলিয়ে যাচ্ছেকার অবস্থা প্রায়। আরও ঘুমিয়েছে সবে মাত্র, কিন্তু পাশেই কারো ভীষণ হাঁচি এবং কাশির শব্দ শুনে ধরফড়িয়ে উঠল। উঠে দেখলো রিমসার এই অবস্থা। সাথে সাথে একটু ভয় পেল যেন। একটু আগে না স্বাভাবিক ছিল, হঠাৎ কি হলো মনে মনে বলল। ঘাবড়ানো সুরে আরু বলল, হঠাৎ কি হলো রে রিমু? কিছু না, এমনি ঠান্ডার কারণে হচ্ছে এমন। তুই ঘুমা। মাকে ডাকি? কেমন যেন দেখাচ্ছে তোকে। না না, এমনি একটু পর ঠিক হয়ে যাবে, কাউকে ডাকতে হবে না। সবাই ঘুমাতে গেল মাত্র সবাই। ভাইকে ডাকি? ভাই এখন জেগেই আছে। একদমই না, তাকে আমার ভয় আর বলা হলো না, তার আগে আরু বিছানা ছেড়ে উঠে একটা শাল জড়িয়ে বেরিয়ে গেল কক্ষ হতে। সবাই নিচের তলাতেই, কেবল তারা আর আরিশ দোতলায়। আরু তাই ভাইয়ের কক্ষের দিকে এগোলো। আরিশের কক্ষের কাছে গিয়ে দরজায় টোকা দিয়ে বলল, ভাই জেগে আছো? ভেতরে আয়। এখনো ঘুমাসনি কেন? দরজা ঠেলে আলু ভেতরে গিয়ে বলল, ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ রিমুর শরীর খারাপ লাগছে। সিরিয়াস কিছু? সেরকমই। চল দেখি কি অবস্থা।
বলেই আরুর ঘরে গেল। গিয়ে দেখলো খাটের এক কোণায় কাঁথা মুড়ি দিয়ে বসে একের পর এক হাঁচি দিয়েই যাচ্ছে রিমসা। আরিশ বুঝলো ব্যাপারটা কিছুটা, আরুকে উদ্দেশ্য করে বলল, তোরা এই ঘরে থাক, ওকে আমার ঘরে নিয়ে যাই। আমি যাব না। আর একটা কথা বললে এখনই এক হাঁড়ি দই খেতে দেব, তখন আম্মার বারণ শুনলে এই অবস্থা হতো না। এখন চুপচাপ আমার সাথে যাবে, তা না হলে আমি আমার মতো করে নিয়ে যাব। ভাই ঔষধ দেবে যা। শক্ত করে হাত চেপে ধরে টান দিয়ে খাট থেকে তুললো আরিশ রিমসাকে। আরুকে উদ্দেশ্য করে বলল, ঘুমা এখন, অসুবিধা হলে ডাকিস। অতপর রিমসার হাত ধরে নিজ কক্ষের উদ্দেশ্যে চলে গেল। বিছানায় বসিয়ে দিয়ে নিজেই লেপটা গায়ে দিয়ে দিল। ফ্ল্যাক্স থেকে কাপে চা ঢেলে রিমসাকে দিল। চাটা নিল গোমরা মুখে, কিন্তু গরম তরল জাতীয় জিনিসটা পেয়ে খুশি হলো বিরাট। এর প্রয়োজনীয়তা অনুভব করছিল সে বহুক্ষণ নাগাদ, তাই চুপচাপ ফু দিয়ে খেতে লাগলো। আরিশ দেখলো তাকিয়ে ঠান্ডায় ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা, বসলো তার প্রাণের পাশে, বলল, অ্যালার্জি আছে? দুই পাশে মাথা দোলালো রিমসা। কেবল ঠান্ডা লেগেই এমন হয়? ওপর নিচ মাথা দোলালো এবার। প্রায় হয়। না, মাঝে মাঝে। এখন ঠিক আছে না ওষুধ লাগবে? মায়ের কাছে যাব, মাকে ডাকতে হবে। মাথা নিচে করে ধীরে ধীরে বলল রিমসা। কিছু লাগলে বলো, আমি এনে দেই। এখন সবাই ঘুমাচ্ছে, কিছু লাগবে? আবারও দুপাশে মাথা দোলালো। তাহলে ঘুমাও। আরুর ঘরে যাই। ভয়ত চোখে আরিশের দিকে চেয়ে বলল রিমসা। এখানেই ঘুমাও। বলেই কক্ষ হতে বেরিয়ে গেল। কি আর করার, অগত্যা এ ঘরেই থাকতে হবে, তাই নিশ্চুপে বিছানার একধার ঘেঁষে শুয়ে পড়ল। লেপ দিয়ে একদম প্যাকিং হয়ে, যাতে বিন্দু পরিমাণে বাতাসের কণাও না গলতে পারে। ততক্ষণে আরিশ ওয়াশরুম থেকে ফিরেছে। ঘরের মধ্যে ফিরেই তাকালো তার পালঙ্কের পানে, যেখানে তার বেগম নিদ্রিত। পরনে তার বাড়িতে পরা নীল রঙের ট্রাউজার আর হাফ হাতা ছাই রঙের টি শার্ট। ডান হাতের ফকফকা সাদা ব্যান্ডেজের কিছুটা অংশ টি শার্ট হতে বেরিয়েছে, যেন উকি দিয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। নিজের খুঁটিনাটি কাজকর্ম সেরে হলুদ রঙার জিরো বাল্ব জ্বেলে সেও গেল ঘুমাতে। রিমসাকে ওভাবে পুরোপুরি মোড়ক অবস্থা দেখে তার নিজেরই কেমন দম বন্ধ লাগলো, তাই কিছুটা ঝুঁকে মুখ থেকে লেপটা নামালো। সঙ্গে সঙ্গে চোখ পিটপিট করে তাকালো রিমসা। দম আটকে যাবে, এভাবে কেউ ঘুমায়? বলতে বলতে নিজেও লেপের তলায় ঢুকে রিমসাকে দুহাতে আগলে নিজের কাছে নিয়ে এলো। একে তো মাঘ মাসের শীতল আবহাওয়া, তাছাড়া এতক্ষণ বাইরে থাকা দরুন আরিশের হাত দুটো বরফের নয় শীতল, তার উপর রিমসার অবস্থান এখন আরিশের বাহুডোরে। সব মিলে রিমসার মনে হলো সে এখন কোনো বরফ রাজ্যের নবপ্রতিষ্ঠিত রাজকন্যা, যাকে কেবল মাত্র মুটুক পরিয়ে সিংহাসনে বসানো হলো। মনের গহীনে কেবল শীতল সমুদ্র ঢেউ আছড়ে পড়ছে একের পর এক, যার প্রতিক্রিয়া স্বরূপ চোখ মুখ কান ধীরে ধীরে সমগ্র মুখমণ্ডল আগুনের জ্বলন্ত শিখার ন্যায় উষ্ণ হতে লাগলো। মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। বিদায় ঘাপটি মেরে আরিশের বাহু ডোরে পড়ে রইল। তবে একটু সাহস সঞ্চয় করে হাত উঠিয়ে লেপে মুখ পুরো ঢেকে আদুরে বিড়াল বাচ্চার ন্যায় গুটিয়ে নিল নিজেকে। সূর্যের তীর্যক মিষ্টি আলো চোখে পড়ায় ঘুমটা ছুটে গেল। শীতের সকালে কুয়াশা ছেঁড়া এই রোদ্দুর ভীষণ প্রিয় রিমসার। মিটিমিটি ঘুম জড়ানো চোখে চাইল চারপাশে। পায়ের দিকে পালঙ্কের এক কোণায় বসে ফোনে কি যেন করছে আরিশ। তাকে দেখে নিজের অবস্থানের কথা মনে পড়ল। ধরফরিয়ে উঠে বসলো সে। তাকে জাগতে দেখে আরিশ উঠে গিয়ে তার কপালে হাত রাখল, অতপর গালে বলল, রাতে মনে হয় জ্বর এসেছিল। গালে হাত দেওয়াতে ব্যথায় কুকিয়ে উঠল রিমসা। তড়িৎ হাত ছড়ালো আরিশ, বলল, ব্যথা কই দেখি। থুতনি ধরে মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, ডান দিকের পাটি তো ফুলে গেছে। গলাও কি ব্যথা আছে? ছোট্ট করে উত্তর দিল রিমসা। আচ্ছা, এখন উঠতে হবে না, শুয়েই থাকো। ওয়াশরুম যাব। 2 মিনিট অপেক্ষা করো, হিটার চালিয়ে দিয়ে আসি। বলে প্রেয়সীকে লেপ দিয়ে মুড়িয়ে দিল নিজেই। ওয়াশরুম থেকে ফিরে সোজা আরুর ঘরে ছুটল। আরু তখনও ওঠেনি। আয়নায় দেখলো নিজেকে। ডান দিকে দাঁতের গোড়া ফুলেছে, সাথে ডান দিকে টনসিলটাও। এই একটা বিরাট সমস্যা। একটু শখ করেও শীতের রাতে ঠান্ডা জাতীয় জিনিসের ধারে কাছেও যাওয়া যাবে না, গেলে বিশাল আকার ভোগান্তি ভোগ করতে হবে। আয়নার দিকে তাকিয়ে এসব ভাবছিল রিমসা। অমনি পেছন থেকে আরিশ বলল, তুমি এখানে? তোমাকে না বিছানায় বসতে বলে এলাম। বলে হাত ধরে টেনে নিজের কক্ষের দিকে রওনা দিল। বিছানায় তাকে বসে একটা স্টিলের গরম ধোয়া ওঠা পানির মগ হাতে ধরিয়ে বলল, ভালো করে গার্গেল করো এখনই। ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে ফিরতেই তাকে পুনরায় চেপে লেপের তলায় শুয়ে দিল আরিশ। চুপ করে শুয়ে থাকতে থাকতে আবারও ঘুমের অতলে তলিয়ে গেল।
রিমসা ঘুমিয়ে পড়তেই আরিশ গেল তার মায়ের কাছে। শাহানা বেগম সকালে চা নাস্তা তৈরি করছিলেন। আরিশ গিয়ে বসলো ওভেনের পাশের ফাঁকা জায়গায়। শাহানা বেগম কোনা চোখে তাকালেন ছেলের পানে। ছেলেকে তার সুবিধা ঠেকছে না, নিশ্চয়ই কোনো অবাঞ্ছিত বায়না ধরবে। এক্ষুনি মনে মনে বললেন, এখান থেকে এখন কেটে পড়াই ভালো। তাই তো কোনো প্রয়োজন ছাড়াই আরুকে ডেকে উঠলেন। আরু, মেয়েটা কই যে থাকে না। বলে রান্নাঘর থেকে বের হতে চাইলেন, কিন্তু তার আগে আরিশ যে তার শাড়ির আঁচল আঙুলে পেঁচিয়ে নিয়েছে। আঁচলে টান পড়ায় যেই পেছনে ফেলেন অমনি কিউট একটা হাসি দিয়ে আরিশ বলল, তুমি যেমন আমাকে চেনো, আমিও কিন্তু তেমন তোমাকে চিনি। কি বলবেন? ব্যাখ্যা ছাড়া সংক্ষেপে বলে ফেলুন মহারাজ। তোমার ছেলের বউকে আর কদিন এই বাড়িতে রাখার ব্যবস্থা করো। শাড়ির আঁচলের কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল আরিশ। কি আর করা যায়, ছেলের আবদার তো ফেলে দেবার নয়। তাই তিনি বললেন, দেখছি আমি ফুপির কাছে। সকাল 10টা নাগাদ নাস্তা সেরে সবাই তৈরি বাড়ির দিকে রওনা দেবে বলে কোয়েলি বেগম আরুকে বললেন, ও বুবু, রঙ্গন উঠিনি এখনো? দাদুভাই আপুকে ডেকে আনো তো। ও তো ভাই। বলছিলাম কি ফুপি, রঙ্গন আর তামিম কদিন থাকে বাড়ি? ও তো এভাবে কোথাও থাকেনি। ফুপি, তাহলে তুমিও কদিন থেকে যাও। খবরের কাগজটা ভাঁজ করে টি টেবিলে রেখে পাশে বসা কুহেলি বেগমের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, তোমরা কিছুদিন থাকো এখানে। তুমি তো যুগ পেরিয়েছে, এসেছো বাবার বাড়ি, একদিনে কি আর মন ভরছে তোমার বলো? ব্রোকোচকে চোখ ছোট ছোট করে বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে আরিশ ভাবছে, আর একটু ইমোশনাল করলে ভালো হতো বোধহয়। কিন্তু না, তাকে আরও ইমোশনাল করতে হলো না। এতেই এবাড়ির কদিন থাকতে তিনি রাজি হলেন। শাহানা বেগম আর কিছু বললেন না। তিনি জানেন ছেলে যে কোনো উপায়ে ঠিকই রাজি করাবে। তাই তিনি দাঁড়িয়ে কেবল তার ধুরন্ধর ছেলেকেই দেখে গেলেন। দাদি এবং দুই নাতি নাতনিকে রেখেই বাড়ি ফিরলেন খালিদ শেখ সহ সপরিবারে। যদিও রায়হান শেখ নিজের মেয়েকে রেখে যেতে একদমই নারাজ ছিলেন। যেমন তেমন উপায়ে তাকেও রাজি করিয়েছে সকলে মিলে। রিমসার ঘুম ভাঙল বেলা 10টা নাগাদ আরুর ডাকে। সে উঠেই প্রথমে বাবার খোঁজ করলো। যখন জানতে পারলো দাদিসহ তারা আরও কিছুদিন এই বাড়িতে থাকবে, তখন মনটা একটু খারাপ হয়ে উঠল। পরিবারের আর সবাইকে ছেড়ে থাকাটা একটু কষ্টের অনুভূত হলো। মন খারাপ করে সকালের নাস্তা সারলো সে। তারপর আরুর সাথে মির্জাবাড়ির চারপাশ ঘোরাঘুরি করাতে মন কিছুটা ভালো হলো। যেহেতু কুহেলি বেগমরা মির্জাবাড়িতে কদিন আছেন, আর আরিশের মামা বাড়ির লোকেরাও কুহেলি বেগমকে দেখেননি আর না দেখেছে আরিশের বউকে, তাই শাহানা বেগম তার বাবার বাড়ির লোকেদের নিমন্ত্রণ করলেন। দুপুরের আগে আত্মীয় সকলে হাজির হলো মির্জাবাড়িতে। বিশাল মধ্যাহ্নভোজের আয়োজন করা হলো। আরুর মামাবাড়ির সবাই রিমসাকে বেশ পছন্দ করলো, কেবল আরুর নানি মনিজা বিবি ছাড়া। তিনি কেমন চোখ মুখ কুচকে অবজ্ঞা চোখে চাইলেন কুহেলি বেগম এবং রিমসার পানে। সুন্দর সুপুরুষ নাতিটার বউ কিনা শ্যামলা, যাকে তিনি সরাসরি কালোর কাতারে ফেলতেও দ্বিধাবোধ করবেন না। রিমসাকে অপছন্দ করার আরও একটা শক্তপোক্ত কারণ বা ধারণা তার মনের মাঝে বিদ্যমান। তিনি মনে করেন যে মেয়ে পরিবারের সম্মানের কথা না ভেবে প্রেমিকার হাত ধরে পালিয়ে যেতে পারে এবং যুগের পর যুগ বাবার বাড়ির সাথে যার কোনো সম্পর্ক ছিল না, তার নাতি নাতনি আবার না জানি কেমন হয়। তাই তো খাওয়ার টেবিলে তিনি দুই দাদি নাতনিকে অপদস্থ করার সিদ্ধান্ত নিলেন মনে মনে। বড়রা সবাই যখন খেতে বসেছে, ছোটরা মানে ইয়াং সদস্যরা তখন বসার ঘরের সোফায় আড্ডায় ব্যস্ত। তার মধ্যে আরিশের ধ্যান কেবল তার প্রেয়সীর দিকে, যে আপাতত তার মুখোমুখি সোফায় বসে আরুর সাথে গল্পে মশগুল। রিমসার পরনে হলুদ সুতির একটা সালোয়ার কামিজ, যেটা আরু তাকে দিয়েছে পরার জন্য। শান্ত স্বভাবের অচঞ্চল মেয়েটাকে দেখলে মনে হবে আস্ত এক বস্তা নরম পেঁজা তুলো, যাকে একটু ফু দিলেই বাতাসের সঙ্গে মিশে যাবে, যাকে ভীষণ যত্ন করে বুকের মাঝে আগলে রাখতেও ভীষণ প্রশান্তি অনুভব হয়। এরকম কোমল রঙিন প্রজাপতির ন্যায় নিঝুম স্বভাবের এই মেয়েটাকে দেখলেই কেমন আদর আদর পায় আরিশের। কিন্তু কোমল নরম এই মেয়েটির যে এখনও সময় লাগবে তার সাথে সহজ হতে, এটা ভেবে আরিশের মনটা একটু খারাপ হলো। আরুকে আর পাইকে, সে তো সারাদিন রিমু রিমু করেই কাটাচ্ছে। আরু আর রিমসা নিজেদের মতো গল্পে ব্যস্ত। তাই দেখে শ্রাবণ আরিশকে ডেকে বলল, ভাই, তোমার বউকে সামলাও, তা না হলে তো সে আমার সতীন হয়ে যাবে দেখছি। সতীন কি ভাইয়া? সাদা মনে তামিম প্রশ্নটা করলো। সতীন মানে হলো এ তোর বোনকে জিজ্ঞেস কর।
আরিশের নিকট সরে গিয়ে তামিম আবারও বলল, ভাইয়া সতীন মানে কি?